বলবো আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম। গোয়েন্দা তথ্যগুলো বলছে বাবা জিয়াউর রহমানের মতো প্রাণনাশের হুমকিতে আছেন তারেক রহমানও। সর্বপ্রথম তারেক রহমানকে শেষ করতে স্নাইপার রাইফেল চালানোর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয় সুব্রত বাইনকে, কিন্তু তিনি ধরা পড়ে এই মুহূর্তে জেলে আছেন। যদিও সুব্রত বাইন ছিলেন ভারতের প্ল্যান বি, সি অথবা ডি, কিন্তু ভারতের প্ল্যান এ ক্যাটাগরিতে ছিলেন সদ্য গ্রেফতার হওয়া জিয়ার ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। কিন্তু আল্লাহর রহমতে তিনিও ধরা পড়েছেন। তিনি তারেক রহমানের বাসার আশেপাশেই অবস্থান করছিলেন। তবে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র এত সহজে হার মানার পাত্র নয়। তারেক রহমানকে শেষ করতে তাদের প্ল্যান ই, এফ, জি, এইচ এমন অনেক প্ল্যান রেডি আছে, শুধু উপযোগী সময়ের অপেক্ষা। যাই হোক, তারেক রহমানের জন্য কোন ধরনের বিপদ অপেক্ষা করছে সেটি দেখার কাজ আমাদের না। এর জন্য গোয়েন্দা সংস্থা আছে, এসএসএফ সদস্যরা আছেন, তারা প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিবেন। আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রবেশ করা যাক। প্রথমেই বলবো কেন একদল বিপদগামী সেনার সদস্যদের দিয়ে জিয়াউর রহমানকে শেষ করেছিল ভারত। এরপর বলবো তারেক রহমানও কেন ভারতের টার্গেটে রয়েছে। জিয়াউর রহমানকে শেষ করার পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে এক কথায় উত্তর দিলে জিয়াকে শহীদ করা হয়েছিল ক্ষমতা দখলের জন্য। তাছাড়া ভারতের মতো দেশের কাছেও শত্রুতে পরিণত হয়েছিলেন জিয়া, কারণ জিয়াউর রহমানের ক্যারিসমেটিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনেন এবং মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য ও চেতনা সেটিকে বাস্তবায়ন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের যে মূল কারণ জাতীয়তাবাদ, সেটির প্রবক্তা। বাংলাদেশি জাতীয়তাবাদে উনি বিশ্বাসী ছিলেন। তার আমলে এই অগ্রগতি ভারতের সহ্য হচ্ছিল না। ছোট্ট প্রমাণ দিলেই বুঝবেন। পদ্মা সেতুতে বারবার হামলা চালানো লোকগুলো সেই একই দেশের নাগরিক যারা বাংলাদেশের মঙ্গল চায় না। জিয়াউর রহমান পাকিস্তানে জগদ্বিখ্যাত পারমাণবিক পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন। বলেন তো কেন? কারণ হচ্ছে জিয়া চেয়েছিলেন বাংলাদেশ যেন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হতে পারে। চিন্তা করুন, শহীদ জিয়ার চিন্তাভাবনা কত সুদূর প্রসারী ছিল। এমনটি হলে আজ কোনোভাবেই ভারত বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাতে পারত না। পাকিস্তান, চীন আর বাংলাদেশের চাপে কুকুর হয়ে থাকতে হতো। তবে প্রশ্ন করতে পারেন, পারমাণবিক অস্ত্র তৈরি জিয়া কেন পাকিস্তানের সাথে আতাত করেছিলেন? উত্তর খুব সহজ। ভারত কি আমাদের পারমাণবিক প্রোগ্রামে সাহায্য করবে? করবে না। যে ভারত আমাদের ভালো কখনোই সহ্য করতে পারে না, সবসময় বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, সে ভারত কখনোই এমনটি করত না। জিয়াউর রহমান ছিলেন একজন সৎ প্রেসিডেন্ট। তিনি আর 10-15 বছর বেঁচে থাকলে বাংলাদেশ তখনই মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশকে ছাড়িয়ে যেত, আর এতদিনে একটি উন্নত রাষ্ট্র হয়ে যেত গ্রেট ব্রিটেনের মতো। ভারত কি উন্নত? বলুন তো, কেন একটি বড় দেশ চাইবে তার পাশে ছোট্ট একটি দেশ তার আগেই উন্নত হয়ে যাক? আমাদের বাংলাদেশটা খুব ছোট, আমাদের জনগোষ্ঠী এক, চিন্তা ভাবনা এক, ধর্ম এক, কিন্তু আমরা পারিনি। জিয়াউর রহমান বেঁচে থাকলে অবশ্যই পারতেন। যেদিন জিয়াউর রহমান মারা যান সেদিন সমাজতান্ত্রিক দলগুলোর অফিসে মিষ্টি বিতরণ হচ্ছিল। মিষ্টি খেতে খেতে এক লোক বলে ওঠেন, আমরা উদযাপন করছি ভালো, কিন্তু লোকটা কিন্তু আসলে সৎ ছিল। এটাই শহীদ জিয়ার সততার নমুনা। শত্রুও মিষ্টি মুখে নিয়ে বলেছেন লোকটি সৎ ছিল। বলা হয়ে থাকে এই জিয়াকে শেষ করার পেছনে রয়ের সদস্যরা সরাসরি অংশ নিয়েছিলেন মেজর মোজাফফরদের মতো বিদ্রোহী সেনাদের সাথে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করার পরিকল্পনা করেছিল র। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী জনতা দলের সংসদ সদস্য জনাব সুব্রমণিয়াম স্বামী বলেছিলেন, র প্রধান আর.এন. কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে শহীদ করার ষড়যন্ত্র করেছিলেন। 1977 সালের মার্চ মাসে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ভারতে ক্ষমতায় আসার পরে ভারতের সাথে জিয়াউর রহমান সরকারের সম্পর্কের উন্নতি হয়। মোরারজি দেশাই র এর পরিকল্পনাটি জানতে পেরে খুব হতাশ হন এবং পরিকল্পনাটি বাতিল করে দেন। র মোরারজি দেশাইকে সতর্ক করে বলে, পরিকল্পনার বাস্তবায়ন অনেকটা এগিয়ে গেছে, আর সে মুহূর্তে পরিকল্পনা থেকে সরে আসলে এজেন্টদের ক্ষতি হতে পারে। কিন্তু মোরারজি দেশাই কোনো কথা শুনতে চাননি। তিনি জিয়ার পাশে দাঁড়ান। এরপর জিয়া আরও কয়েক বছর বাংলাদেশে শাসন চালিয়ে যান।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ভারতের গোয়েন্দা সংস্থা যে একটি ফাইল খুলেছিল তা ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন সানডেতে ছাপা হয়েছিল। মোরারজি ক্ষমতাচ্যুত হবার পর পুনরায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ফাইলটি আবার চালু করা হয়। এর কিছুদিনের মধ্যেই জিয়াউর রহমান নিহত হন কিছু উশৃঙ্খল সৈনিকের হাতে। এবার আসি ভারত কেন তারেক রহমানকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন, এজন্য অনেক যুক্তিও হয়েছিল। এর সিংহভাগ সম্পন্ন করার আগেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। এজন্য ভারত বাংলাদেশে এমন একটি সরকার চেয়েছিল যাদের মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠার কাজ যেন চালিয়ে যাওয়া যায়। এনসিপি জামায়াত ছিল ভারতের প্রকাশ্য শত্রু, এর জন্য ভারত বিএনপির দিকে ঝুঁকে পড়ে। বিএনপিও ক্ষমতায় আসতে ভারতকে ইউজ করে, জমে ওঠে বিএনপি আর ভারতের রসায়ন। কিন্তু তারেক রহমান আসল খেলা দেখান নির্বাচিত হবার পর। তিনি ক্রমেই ভারতের সাথে দেশবিরোধী চুক্তিগুলো বাতিল করতে থাকে। এমনকি ভারত চেয়েছিল তারেক রহমানের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। ভারতের সে স্বপ্ন মাঠে মারা খায়। শেখ হাসিনা পলায়নের পর ভারত তাদের স্বার্থগুলো আর উদ্ধার করতে পারেনি। এজন্য তারেক রহমানের সরকার এবং তার উপর খ্যাপা ভারত। তারেক রহমানের ভারত বিরোধী সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ভারতের থেকে ছিনিয়ে নেওয়া। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ভারতের জন্য একটা এলাকা নির্ধারিত করে যান হাসিনা। অর্থনৈতিক অঞ্চলটি অন্তর্বর্তী সরকারের সময় বাতিল করা হয়েছিল। এরপর গত বছর জুনে তারেক রহমানের সরকার আনুষ্ঠানিকভাবে এই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল করে। বাতিল হওয়া এই প্রায় 850 একর জমিতে এখন নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সেখানে ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মূল উদ্দেশ্য সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং বিশ্ববাজারে সরবরাহ করা। আরও জানলে অবাক হবেন, এই অঞ্চলটি এখন দিয়ে দেওয়া হয়েছে চীনকে। বাতিলের কারণ হিসেবে তারেক রহমান বলেন, 5 আগস্টের পর ভারত যে আচরণ দেখিয়েছে তা বন্ধুত্ব সুলভ ছিল না এবং ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল একপাক্ষিক, স্বার্থান্বেষী ও আগ্রাসী। এই প্রেক্ষাপটেই ভারতের জন্য বরাদ্দ জমি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বাগেরহাটের মংলা বন্দরের পাশে ভারতের জন্য শেখ হাসিনা আরেকটি 110 একরের অর্থনৈতিক অঞ্চল লিখে দিয়ে গিয়েছিল। কিন্তু 2025 সালে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তা বাতিল করে দেয়। এই জমিতে এখন তারেক রহমানের নির্দেশে চীন বিনিয়োগ করছে। তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ ও চীন এই জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চুক্তি চূড়ান্ত করেছে। তারেক রহমানকে ভারত শেষ করতে চায়। এর পেছনে আরও কিছু কারণ আছে। নয়াদিল্লির উদ্বেগের বিষয়গুলো হচ্ছে তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডর। অন্যদিকে মোদির আমন্ত্রণ সত্ত্বেও তারেক রহমান আগে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। ভারত সফরের কোনো নির্দিষ্ট সময়সূচি এখনও ঘোষণা হয়নি। সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, প্রয়োজন হলে ভারত সফর হবে, নির্দিষ্ট কোনো তাড়া নেই। এই বিষয়টি ভারতের জন্য অপমানকর। তাছাড়া তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় মোড় হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। এই সফরে বাংলাদেশ চীন 13টি সমঝোতা স্মারক সই হয়েছে, সেটিও ভারতের উদ্বেগের বড় কারণ। তো বন্ধুরা, তারেক রহমানের ভারত বিরোধী সিদ্ধান্তগুলো কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।